হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম প্রেমের নীলকাব্য পর্ব ৭ নিয়ে। কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটা কেমন লেগেছে আপনাদের। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। হুড়মুড়িয়ে চতুর্থ তলার ফ্ল্যাটটার সামনে এসে থমকালো দেহ। হতবুদ্ধতার দরুন লিফট ব্যবহারের কথাটাও বেমলুম ভুলে গিয়েছে সে। একই সঙ্গে অনেকগুলো সিঁড়ি একবারে পেরিয়ে নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা তার। হাঁটুতে দুহাত বর দিয়ে সামান্য ঝুঁকে ঠোঁট দুটো গোল করে একসঙ্গে বেশ কয়েকবার জোর করে শ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো সে। কিছুক্ষণ পর ধীরে সুস্থে কলিং বেল বাজালো সে। সঙ্গে সঙ্গে একটা পরিচিতি হাসিমাখা মুখ দেখেই তাকে সর্বশক্তিতে জড়িয়ে ধরল তিহু। বলে উঠল, কখন আসছো তুমি? অপর প্রান্তে থাকা ব্যক্তিটিও হেসে বলেন, এই তো কিছুক্ষণ আগে। তিহু মুখ তুলে একবার সম্মুখ পানে চাইল। মা তৈয়বা জামান বহুদিন পর মেয়েকে দেখে আদুরে হাত বোলালেন তার মুখে। ঠিক তখনই তৈয়বা জামানের পিছনে এসে দাঁড়ালো মাহা। তিহু চোখের ইশারায় হাজারবার তাকে ধন্যবাদ জানালো। অতঃপর তিনজন মিলে প্রবেশ করলো ফ্ল্যাটে। কিছুক্ষণ আগে আইসক্রিম পার্লার থেকে বের হয়ে সেখান থেকে অনিত দূর একটা নির্জন প্রকৃতি নির্দিষ্ট স্থানে কিছুটা সময় পার করছিল তিহু আর নীল। কথোপকথন তত একটা নয়, তবে নীরবতার হাজারো বেকলপ চলছিল। হঠাৎই ফোন বেজে উঠল তিহু। ফোন ধরতে অপর পাশ থেকে ভেসে আটলো এক ব্রজ কণ্ঠ। ভার্সিটি আসিসনি কেন তুই? আর এখন কোথায় আছিস? তিহুকে কিছু বলার সুযোগ না দিয়ে মাহা মুহূর্ত কয়েকের বিরতি নিয়ে ফের বলল, যে যার নামে থাকিস না কেন, যত জলদি পারিস বাসায় আয়। আন্টি এসেছে। হ্যাঁ, তোর মাই তোর খোঁজ করছিল। আমি বলেছি রেশাদের সাথে আছিস, মার্কেটে গিয়েছিস নোট আর পেন কিনতে। আসার সময় অবশ্যই কিছু কলম আর কাগজ সাথে করে নিয়ে আসিস। বাই। আম্মুও এসেছে। দুজন পাশের রুমে গল্প করছে, যত দ্রুত পারিস আয়। বলেই ফোনটা কেটে দেয় সে। তিহুর প্রাণ পাখি যেন উড়ে দেবে। তার আম্মু? তিহু আজীবন এই মানুষটাকে জমের মতো ভয় পায়। যদিও তিহুর ফার্স্ট বেস্ট ফ্রেন্ড তিনি, তবে অসম্ভব বিচক্ষণ আর ধূর্ত মহিলা তিনি। তিহু মিথ্যা বলে কখনোই বাঁচতে পারে না তার থেকে। আর যদি সত্যি সে সবটা জেনে যায়, ভিতর থেকেও এক ঝলক নীলের পানে তাকায়। নীল তখনও জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে আসে। সে সবটা খুলে বলে নীলকে। অতঃপর এখানে আসা। বর্তমানে তিহুর রুমে ঢুকেই মাহার আম্মুর উদ্দেশ্যে সালাম দিল। কিছুক্ষণ আলাপ পর্যন্ত শেষে তৈয়বা জামান তিহুর হাতের দিকে লক্ষ্য করে বললেন, তোর নোটস আর পেন কই? অতঃপর একবার প্রধান দরজায় তাকিয়ে দিকে বললেন, রিশাদ আসেনি? ঠিক তখনই দরজা খুলেই রুমে প্রবেশ করলো রিশাদ। সবাইকে সালাম দিয়ে তিহুর উদ্দেশ্যে বলল, জিনিসপত্রগুলো ঠিক মতো আনবি না তুই? এই নে ধর। তিহু অবাক দৃষ্টিতে তাকালো। কই, সে তো কখনো রিশাদকে ফোন করেনি। রিশাদ এক ঝলক মাহার দিকে তাকালো। মূলত মাহাই তাকে ফোন দিয়ে বলেছিল কিছু কাগজ আর কলম নিয়ে কিনে রাখতে। কেননা সে খুব ভালো করে জানে এই কয়েক মুহূর্তের মাঝে তিহুর একার পক্ষে সবটা হ্যান্ডেল করা সম্ভব হবে না। তৈয়বা জামান আর মাহার আম্মু অর্থাৎ মুসবিরা পারভিন রিশাদের আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েন। তিহু হাঁপ ছেড়ে বাঁচল। অতঃপর মাহা আর রিশাদকে ধন্যবাদ জানিয়ে সে বলল, আম্মুরা কখন আসলো রে? মাহা বলল, আর বলিস না, ভার্সিটি থেকে এসে শুনি আম্মুরা এসেছে। বলা নেই খাওয়া নেই, হুট করে সারপ্রাইজ দিতে। তোর আম্মুর নাকি তোর কথা মনে পড়ছিল, আর একা একা কিভাবে আসবে, তাই আমার আম্মুকেও ঝুলিতে পড়ে নিয়ে এসেছে। তিহু বলল, সে না হয় বুঝলাম, কিন্তু আমার টেনশন তো অন্য জায়গায়। আমার আম্মুকে তো চিনিসই, যদি একটু কিছু আন্দাজ করতে পারে। মাহা বলল, এখন আমাকে বলছিস কেন? যা আর একটু গিয়ে বিয়ে কর। আমাকে একদম এসবের ভিতর টানাটানি করবি না বাবা, আমি এসবের ভিতরে নেই। তিহু আহ্লাদি দৃষ্টিতে তাকিয়ে মাহার গলা জড়িয়ে বলল, বড় যা, এভাবে বলছো কেন? আমি তো বলেছি আমার ভাসুর তোমার, আর আমার ভাসুর যে পরিমাণে স্মার্ট আর হ্যান্ডসাম না, তুই তো জাস্ট ফিদা হয়ে যাবে, ফিদা। মাহা তাকে ছাড়িয়ে দিতে দিতে বলল, নেড়া বেলতলা একবারই যায়, আর আমার একবার গিয়ে 16 কলা পূর্ণ হয়ে গিয়েছে, আর যেতাম না। তিহু বলল, সেবার ব্যাপারটাও ভিন্ন ছিল। আর কে জানে তুই কোন হাবাগোবার সাথে। মাহা তার দিকে কট মোটের দৃষ্টিতে তাকিয়ে পড়তে তিহু বোকা হেসে বলল, নামে নামে বলতে চাচ্ছি আমার ব্রাদার, আই মিন আমার ভাসুর একদমই ওইরকম না ভাই। মারাত্মক হ্যান্ডসাম, সেই লেভেলের ড্রেসিং। একটা চান্স কিন্তু নিতেই পারিস। মাহা তার প্রত্যুত্তরে কিছু বলতে যাবে, তবে তার আগেই মায়ের দিকে থমকালো সে। স্পষ্ট সুরে কিছু না বললেও তাতে দাঁত পিষে হাজারটা গালি দিল তিহুকে। এদিকে তিহুকে ছাড়াই নীল ফিরে এসেছে দেখে মির্জা সূচনা ভ্রুক জড়িয়ে বললেন, নুরাইন কোথায়? নীল বলল, ও যে বাসায় আগে থাকতো সেখানে গিয়েছে, কিছু নোটস থেকে গিয়েছিল সেগুলোই আনতে। মির্জা সূচনা বলল, ও আচ্ছা, কিন্তু তুই ওকে একা রেখে চলে আসলি? নীল বলল, আজকে ওর একটু গ্রুপ স্টাডি আছে, এই জন্যই ওখানে থাকবে। মির্জা সূচনা বলল, ঠিক আছে, তবে বেশি দিন যেন না থাকে। আফটার অল ও এখন এইবারে বউ, আর খানবারের বউকে অন্য ফ্ল্যাটে রাখা এটা কেউ পছন্দ করে না এই বাড়ির। নীল সম্মতিসূচক মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায় রাত 9টার দিকে।
থেকে। খাওয়া দাওয়া শেষ করে 4 মা মেয়ে মিলে বসেছে গল্পর পসরা নিয়ে। বিভিন্ন বিষয়ে আলাপ আলোচিত হচ্ছে সেখানে। হঠাৎ তিহুর আম্মু বলেন, তিহু। তিহু আনমনে কিছু একটা ভাবছিল। মায়ের ডাকে ধ্যান ভাঙল তার। অপ্রস্তুত কণ্ঠে সে বলে উঠল, জি আম্মু। তোর বাবা জামান বলল, তোর আরহামের কথা মনে আছে? তিহু সম্মতি সূচক মাথা নাড়ালো। আরহামকে তো সে চেনে, বাবার দর সম্পর্কের আত্মীয় অদ্বৈত ফুফুর ছেলে। তবে হুট করে মা কেন তার কথা বলছে জানা নেই। তেওবা যেমন ফের বলেন, ও তো এখন জনস হপকিন্স হসপিটালের একজন বড় ডক্টর, সার্জেন্ট। তিহু বলল, তো আমি কি করতে পারি? তোয়বা যেমন বলল, তুই কি করতে পারিস মানে? তুই আমার সাথে কালকেই বাসায় যাবি। আদ্রিতা বাবু তোকে দেখতে চেয়েছেন। আর তুই কিন্তু খুব ভালো করে জানিস আদ্রিতা বাবুর সাথে তোর বাবার ছোটবেলা থেকেই অনেক ভালো সম্পর্ক। তাই আমি চাই না তোর ঘাড়তেরামির কারণে কোনো অশান্তি হোক। তিহু মায়ের এমন কথায় ভ্রু কুচকে বলো, আরে আজিব তো, আমি কি কোনো ঘসারি পণ্য নাকি যে আমাকে দেখতে চাইবে বলেই আমি তাকে দেখতে চলে যাব? আমি যেতে পারবো না। আমার সামনে একটা ক্লাস টেস্ট আছে। আর ওনার যদি এতই আমার ইচ্ছে করে দেখতে, তো এখানে এসে দেখে যাক। তোবা যেমন রেগে গিয়ে বললেন, তুই যাবি না মানে? তোকে যেতেই হবে। আর ক্লাস টেস্টে পরে অ্যাটেন্ড করিস। আর তোকে তো আমি থাকতে বলছি না, জাস্ট কালকে যাবি, 2 দিন পর নয় ফিরে আসবি। তিহু জেদ ধরেই বসে থাকলো। সে যাবে না মানে যাবে না। তোবা জামানও কিছুটা চেটে গেলেন মায়ের উপর এমন ব্যবহারে। মুফসিরা পারভিন তোবা জামানকে অন্য কথা বলে তার মনোযোগ সরানোর চেষ্টা করলেন। মাহা তিহুকে এক সাইডে সরিয়ে নিয়ে গিয়ে বলল, কি করছিস কি তিহু? মাথা খারাপ হয়েছে তোর? আর তুই যদি গুণাক্ষরেও কিছু টের পায় না, তোর কিন্তু খবর আছে। তিহু বলল, আরে ধুর, আম্মু কেন এখন আমাকে যেতে বলছে আমি খুব ভালো করে জানি। আর কি এসব আরাম না বারহাম, ওনাকে আমার শুরু থেকেই পছন্দ না। সবচেয়ে বড় কথা, আমি এখন যেতে পারবো না। মা এবার দুষ্টামি করে বলল, বাবা 2 দিন ধরে বিয়ে হয়েছে, কি হয়নি? বরের প্রতি এত টান? ভালো ভালো। তুইও বললো, ফাও কথা বলিস না। আর তুই যা ইচ্ছা মনে কর, তবুও আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। একটা ঝামেলা আছে, আমি তোকে বোঝাতে পারবো না, পরে বলবো। মা বললো, আচ্ছা বাবা বুঝেছি, কিন্তু এখন অন্তত ঠান্ডা থাক। কাল যখন আন্টি আর আম্মু যাবে তখন নয় কিছু একটা বলে ম্যানেজ করা যাবে। তুইও বললো, আচ্ছা। সারাদিনের ক্লান্তি শেষে সবে বিছানা শরীরটা এলিয়ে দিতে চাচ্ছিল না। হুট করে এক রমণীর মুখশ্রী ভেসে উঠল তার সম্মুখে। কোমরে হাত দিয়ে রমণীটি যেন তাকে বলতে লাগলো, আপনি আমার বিছানায় কি করছেন? এখনই নামুন বলছি। নীল বলল, সুইমিং পুলে চিনের কথা মনে আছে তো? রমণীটি সংস্কৃত দৃষ্টিতে সুইমিং পুলের দিকে তাকালো। এমন দৃশ্য আনমনে মুচকি হাসল না। সর্বাঙ্গ বিছানায় লুটিয়ে সিলিংয়ের পানে চেয়ে আনমনে সে বলে উঠল, ইউ হ্যাভ বিকাম মাই অবসেশন নুরাইন হক। আই এম রিয়েলি অপসেট উইথ ইউ। আমেরিকার মেরিল্যান্ড রাজ্যের ভালমিন্টন শহরে ঘড়ির কাঁটার টিকটিক শব্দ বেলা 12টা জানান দিচ্ছে। সবেমাত্র একটা অপারেশন শেষে নিজের অত্যাধুনিক কেবিনের ইজি চেয়ারটাতে শরীর এলিয়ে দিয়েছে নামকরা সার্জেন্ট আরহাম শিকদার। হঠাৎই সম্মুখের টেবিলে রাখা একটা ফ্রেমে বাঁধানো কিশোরের ছবিতে দৃষ্টি আটকালো তার। মুচকি হাসির রেখা ফুটে উঠল গোলাপি অধর জোরে। ছবিটা হাতে নিয়ে ফিসফিসিয়ে সে বলে উঠল, ইউ নো তোতা ফাঁকি, আই এম রিয়েলি মিস ইউ। কতদিন হলো তোমাকে দেখিনি, বাট আই এম ব্যাক। তোমাকে নিজের করে নিতে, তোমাকে নিয়ে দেখা আমার স্বপ্নগুলো পূরণ করতে আমি ফিরবো, অতি দ্রুতই ফিরবো। তবে মুহূর্তই তার মনে পড়ে গেল ছোটবেলার ঘটিত একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা। সঙ্গে সঙ্গে ফর্সা মুখশ্রী ছেয়ে গেল নিকোষ কালো আধারে। সেই ছোট্ট ঘটনাটার ধরুন আজও হয়তো তার তোতা পাখি ভুল বোঝে। কিন্তু কিন্তু বয়ে গিয়েছে তো বহু সময়। এখনও কি তার তোতা পাখি সে কথাগুলো মনে রাখবে? হয়তো রাখবে, কেননা তার তোতাটা যে বড্ড অভিমানী। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার ধরুন আর কখনো তো সে আরহামের সামনেও আসেনি। তবে সেখানে তো দোষ আরহামের কিছু ছিল না, দোষটা তো সৃজা নামের মেয়েটারই। আরহাম চোখ বুঝল। ভাসমান শিরার হাতগুলো মুষ্টিবদ্ধ করে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। নিজেকে তটস্থ করার চেষ্টায় সফল হয়ে ফের আরেকবার তাকালো কিশোরটির ছবিটির দিকে। এটা সেই তুলেছিল লুকিয়ে লুকিয়ে। কিশোরটি হয়তো এখনও জানে না যে তার কত শত ছবি অন্য এক সুদর্শন পুরুষের মালিকানায় বন্দী। আরহাম আবারও মৃদু হাসল, তবে তাতে শুধুই রয়েছে মলিনতা। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হঠাৎই বিশাল থাই গ্লাসের বাইরের উজ্জ্বল আকাশের পানে চেয়ে সে গায়ে উঠল, আমাকে নে তোর গানে আর মনের দুনিয়ায় নে আমাকে অকারণে তোর শব্দ শুনিয়া এগেছে এক সূর্য দেখ, যার উষ্ণতা দারুণ, আমাকে দে সে বারুদে আর তোর অবসান। বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, তোর মার করে দে আরো কিছু ইশারায়। 8 বছর আগে এলাকার বিখ্যাত খানদানি আর প্রভাবশালী পরিবার হক কুঞ্জ আজ জন কলরবে পূর্ণ। যৌথ সে পরিবারে আজ উপস্থিত সকল আত্মীয় স্বজনরা। কারণ একটাই, রাত পোহারে রোজার ঈদ। আনন্দ উচ্ছ্বাসে পূর্ণ বাড়ির প্রত্যেকটি কোণ।
বাড়ির সব বড় ভাই বোনদের সাথে আনন্দ মেতেছে 11 বছর বয়সে তিহু। বয়সে সবার ছোট সে। আতশবাজির রঙিন আলো আর শব্দে মুখরিত আশপাশটা। সাথে সবাই একযোগে গান আর বাজি ফোটানোর আসর নিয়ে বসেছে। তিও ছোটবেলা থেকেই বাজির শব্দ একটু বেশি ভয় পায় বিদায় সে বাজি ফোটানোর পোস্টার দিকেও ফিরে তাকাচ্ছে না। পাশে একটা আসন পেতে গল্পের পয়সা নিয়ে বসেছে বাড়ির সকল নবীনেরা। আজ একটা বিশেষ উদ্দেশ্যে জমায়েত সবাই। তিউর সৃজা নামক একটা আপু আছে, বয়সে তিউর থেকেও প্রায় 4 বছর বড় হবে। অসম্ভব সুন্দরী সৃজা এবারে সেজো চাচার বড় মেয়ে অদ্বৈতা নাহারের ছেলে অর্থাৎ আরহামকে ভীষণ পছন্দ করত। আর আজ সে সাহস করে আরহামকে প্রপোজ করবে। কিছুটা অজানা সংখ্যায় কম্পিত হচ্ছে কিশোরী দেহ, তবে আজ সে প্রপোজ করেই ছাড়বে। কেননা আজকের দিনটায় আরহামের কাছে নিজের মনের ভাবটা প্রকাশের করার সুযোগ তার। পরশু সকালেই আরহামের ফ্লাইট, আমেরিকা চলে যাবে সে। মুহূর্ত কয়েকের মাঝে সেখানে গিটার হাতে উপস্থিত হয় আরহাম। উপস্থিত সবার থেকে একটু ভিন্ন সে, সৌন্দর্য বা ব্যক্তিত্বে সব দিক থেকেই পারফেক্ট। 19 বছর বয়সী আরহাম একটা চেয়ারে এসে বসলো। সৃজা আর চোখে বরংবার তার দিকে তাকিয়ে আছে। আরহাম চেয়ারটাতে বসে তিহুর মাথায় হালকা থাপ্পড় দিয়ে বলল, ব্যাপার কি? সারাদিন তোতা পাখির মতো কথার ফুলঝড়ি জড়াস, আজ হঠাৎ কি হলো? তিহু সামান্য ব্যথায় মুখ কুঁচকে বলল, উফ আরাম ভাই, একটু আসতে মারবে না? আর আমি সারাদিন কোথায় বকবক করি? আরাম ঠোঁট উল্টে বহুবার সরে বলল, ভালো মেয়ের উন্নতি হয়েছে দেখছে। অতঃপর মুহূর্ত কয়েক জুড়ে চলল বিভিন্ন গান বাজনা আর গল্পগুজব। রাত তখন হয়েছে বেশ, ঘড়ির কাঁটায় বোধহয় 9টা কি 10টা। সবাই ছাদে থেকে নেমে গিয়েই যার যার রুমের উদ্দেশ্যে চলে গিয়েছে বেশ কিছুক্ষণ হলো। আরহামও নিজের ইনস্ট্রুমেন্টগুলো গুছিয়ে নামবে কিছুক্ষণের মধ্যেই। হঠাৎই পিছন করে উপস্থিত অনুভূত হতেই একবার ঘুরল সে। সৃজাকে দেখে ভ্রুগুলো আপনা আপনি কুঁচকে আসলো তার। এই মেয়েটাকে প্রথম দেখে সুবিধার মনে হয় না আরহামের। নেহাতি ছোট নানার একমাত্র ছেলের মেয়ে, বিদায় কিছু বলতে পারে না সে। আরহাম বলল, কী ব্যাপার, তুই এখনো নামিসনি? সৃজা বলল, তোমার সাথে একটু কথা আছে। আরহাম বলল, কিন্তু তোর সাথে আমার কোনো কথাই নেই, যা এখান থেকে, আমার সামনে থেকে। সৃজা বলল, কিন্তু আমি তো বললাম আমার তোমার সাথে কথা আছে। আরহাম বলল, ভারী অসভ্য তো। আচ্ছা বল, কি বলবি, দ্রুত 2 মিনিটের ভিতর কথা শেষ কর। সৃজা বলল, আই লাভ ইউ আরহাম ভাই। সৃজার কথা রীতিমতো আকাশ থেকে পড়ল আরহাম। এইটুকু মেয়ে বলে কি, তাও কোনো রকম ভনিতা ছাড়া একবারই। অবাক আরহাম তার পানে চেয়ে বলল, থাপ্পড় খেয়েছিস কখনো? এমন একটা মারবো না, কোনোদিন চোখ তুলে আমার দিকে তাকানোর সাহস করবে না। সৃজা বাবা মায়ের অতি আদরের মেয়ে। ছোটবেলা থেকে কিছুতে না কিছুতে শোনার অভ্যাস নেই তার। বিশেষত মায়ের আদরেই অতিরিক্ত ব্যয়রস হয়েছে সে। আরহাম যখন তাকে এভাবে রিজেক্ট করলো তখন মেজাজ ধরে রাখতে পারলো না সৃজা। কিছুটা চটে গিয়ে সে বলল, আমাকে অ্যাকসেপ্ট করবে না তো কাকে অ্যাকসেপ্ট করবে? ওই ছোট্ট পিচ্ছি তিহুকে? সৃজার কথায় রীতিমতো বোকা মনে গেল আরহাম। সে যে তিহুকে পছন্দ করে এটা এই মেয়ে জানলো কিভাবে? বোকা দেশটি নিক্ষোভভাবে সে বলল, কী সব উল্টাপাল্টা বলছিস? সৃজা বলল, সত্যি কথা তো বোকা বোকাই লাগে তাই না? তুমি যেভাবে তিহুর দিকে তাকাও তাতে আমার বুঝতে বাকি নেই। কিন্তু শুনে রাখো আরাম ভাই, আমি তোমাকে প্রপোজ যখন করেছি অ্যাকসেপ্ট তোমাকে করতেই হবে। সৃজার কথায় রীতিমতো মেজাজ হারালো আরহাম। এটুকু মেয়ে কিনা তাকে থ্রেট দিচ্ছে। আরহাম রেগে গিয়ে বলল, থাপ্পড়ে একদম বাপদাদার নাম বলে দেবো বেয়াদব মেয়ে। তোর কত বড় সাহস, তুই আমাকে থ্রেট দিস? সৃজা এক শয়তানি হাসি এসে বলল, ব্যাপারটা থ্রেট হিসাবে নাও কিংবা সতর্কে বানি। একবার যখন বলেছি তখন আমাকেই তোমার অ্যাকসেপ্ট করতে হবে, না হলে। ফের এইভাবেই হেসে সেখান থেকে প্রস্থান করলো সৃজা। আরাম ব্যাপারটা তখন না বুঝলো, পরদিন সকালে সমস্তটা পরিষ্কার হলো তার সম্মুখে। এটুকু বলেই থমকালো আরাম। পরদিন সকালে কি হয়েছিল আরাম, বলো প্লিজ বলো। তৃপ্ত নিঃশ্বাস ফেলে আরাম তাকিয়ে দেখলো সম্মুখে একজোড়া জিজ্ঞাসু দৃষ্টি উদগ্রীব হয়ে চেয়ে আছে তার দিকে। মেয়েটি ফ্লোরা, তার সহকর্মী। ইদানিংকালে সে একটু বেশি কৌতূহল দেখায় আরামের অতীত পরিণয়কে নিয়ে। আজ এক প্রকার বাধ্য হয়েই তাই আরামকে তাকে গল্প শোনাতে বসেছে। আরাম কিঞ্চিত অবাক হয়ে বলল, তোমার এত কিউরিসিটি কেন ফ্লোরা? আমার সম্পর্কে জেনে তোমার কি হবে? ফ্লোরা চুপসে গেল। মুহূর্ত কয়েক পর বলে উঠল, তোমার লাভ স্টোরি শোনার আর তোমার পরিণয়কে দেখার অনেক শখ আমার। যে কে সেই পরিণয়, যার জন্য তোমার এত পাগলামি? দ্বিতীয়টা তো আপাতত পূরণ করতে পারছি না, তাই ফার্স্টটাই না হয় শুনি। আরাম একবার হাতের ঘড়িটার দিকে তাকালো, অতঃপর বলল, নাইট শিফটের টাইম অনুযায়ী এখন তোমার একটা অপারেশন আছে ফ্লোরা, সেদিকে কনসেন্ট্রেট করো। আমার গল্প না হয় পরে একদিন শুনলে। আরামের কথাই হলো, ফ্লোরা একবার ঘড়ির দিকে তাকালো, সঙ্গে সঙ্গে ভ্রু কুচকে এলো তার। শিট, এখন 10টা বাজা ছিল। এমনি হাজারো খড়কুটে পড়িয়ে এটুকু শুনতে পেরেছি, না জানি কতটা কষ্টের পর বাদ বাকিটুকু শুনতে পারবো। বিরক্ত মুখে সেখান থেকে উঠে গেল সে। ফ্লোরা চলে যেতেই আরাম লুকিয়ে রাখা তিহু ছবিটা বের করলো, তাতে আদর স্পর্শ লেপে দিয়ে বলল, দেখো তোমাকে দেখার কত শখ সবার, তবে এত শীঘ্রই কি তোমাকে আমি সবাইকে দেখাতে পারি? কখনো নয়, তোমাকে যে আমি অন্তত লুকিয়ে রাখি। হৃদ গহিনে আরাম নিষ্পলক চেয়ে রইল তিহুর ছবিটির পানে। গভীর কণ্ঠে সে গেয়ে উঠল, গোপন করে আপন করে বুকের পাজরে রাখি,
ঘুমের বড়ি দিয়ে আরি হৃদয় বাড়িতে থাকি। বাংলাদেশ। ভার্সিটি শেষ হয়েছে মিনিট 15 হবে। ভার্সিটি থেকে অনতি দূরে একটা ক্যাফেতে গল্পের পসরা নিয়ে বসেছে অন্তরঙ্গ বন্দির একটি দল। কোল্ড কফিতে লাস্ট চুমুক দিয়ে স্বস্তি নিঃশ্বাস ছাড়ল তিহু। বহু কষ্ট শেষে মাকে বুজুম বাজুম দিয়ে কোনো মতো বাড়ি থেকে পাঠাতে পেরেছে সে। গাড় থেকে একটা বড় বোঝা নেমেছে যেন। এদিকে বন্ধুমহল নিজেদের মতো গল্প করতে ব্যস্ত। ক্যাফেটা আজ আলোকসজ্জায় পূর্ণ। 4 বান্ধবী মিলে অনেক আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল ক্যাফেতে আসার। তবে 4 জন একত্র একই সময় বের করতে সক্ষম না থাকা কিছুদিন বিলম্ব হলো। হঠাৎই নিদ্রা বলল, তত দেখছি সারা শরীরেই কলিজা। কী করে আন্টির মতো বিচক্ষণ মহিলাকে পেঁচে ফেলে বাড়ি পাঠিয়ে দিলি? তিহু কিছু বলার আগেই পাশ থেকে ঋতু বলল, সাহস না থাকলে কি আর নীলখানের মতো মানুষকে থের দিতে পারে? নিদ্রা বলল, সেটা সত্য। তিহু বলল, ইটস মাই ট্যালেন্ট বেবি। মাহা বলল, এসব ফাও ট্যালেন্ট শুধু তোর মধ্যেই আছে। মুহূর্তে কয়েক গল্প করতে করতে হঠাৎই আশা বলল, তিহু। তিহু তখনই আনমনে গল্প ব্যস্ত। হঠাৎই আশা ডাকে তাকে, ফিরে তাহ বলল, কিছু বলবি? আশা কিছু একটা ভাবল, অতঃপর বিচক্ষণতার সুরে বলল, আমার না কেমন একটা লাগছে। তুই বলল, কেমন লাগছে? আশা বলল, না মানে ব্যাপারটা কেমন না? নীলখানের মতো অত বড় একটা নেতা, তার পরিচয় ভাঙিয়ে তুই সুযোগে সুবিধা গ্রহণ করেছিলি, জানা সত্ত্বেও তোকে কিছু বলো না, আর তোকে বিয়েও করে নিল। এটা কেমন না? ঋতু বলল, আমারও না ব্যাপারটা সুবিধা ঠেকছে না। এমনিতেই নেতাদের ক্যারেক্টার প্রবলেম থাকে। আশা আর ঋতুর কথা এবার তিহুর নিজেরও মনে সন্দেহ জন্ম এলো। সত্যি তো, সে তো জানে যে নেতাদের ক্যারেক্টারের প্রবলেম থাকে। তাহলে যদি সত্যি নীলের অমন, না না, তিহু কী সব ভাবছে। মাথা থেকে উল্টাপাল্টা চিন্তা বিদায় করে সে আশা আর ঋতুর দিকে তাকিয়ে ফিরে বলল, আরে না না, তেমন কিছুই না। ইভেন উনি তো আমার সাথে তত একটা কথা বলে না। আশা বলল, তাও একবার যাচাই করতে ক্ষতি কি? তিহু ভ্রু কুচকে বলল, যাচাই মানে? আশা বলল, যাচাই মানে যাচাই, একটা টেস্ট করে চল। তুই বরং আমার ফোনটা দিয়ে তোর নেতা সাহেবকে একটা কল কর। যদি ধরে আর তোর পরিচয় জানা সত্ত্বেও কথা বলে, তাহলে বুঝে নিব ডাল মে কুচ কালা হে। তিহুর দৃঢ় বিশ্বাস নীল ফোনটা ধরবে না। তাই সে কোনো রকম চিন্তাভাবনা ছাড়াই আশার ফোন থেকে নীলের নাম্বারটা ডায়াল করলো। তবে অবাক করার বিষয় হচ্ছে, প্রথমবার রিং হতেই ফোন তোলো নীল। তিহু বিস্ময় বড় বড় দৃষ্টিতে সবার দিকে তাকালো। আশা ইশারায় বলল, ফোনটাতে স্পিকার অন করে কথা বলতে। তিহু স্পিকার অন করলো, অতঃপর কণ্ঠস্বর সর্বোচ্চ নমনীয় করে বলল, হ্যালো সুইটহার্ট। সঙ্গে সঙ্গে অপর পাশ থেকে ভেসে আসলো গভীর পুরুষ কণ্ঠস্বর, বলো লাভ ক্যান্ডি। তিউর চোখ যেন এবার কঠোর থেকে বেরিয়ে আসবে। শুকনা ঢোক গেল। বান্ধবীদের দিকে এক ঝলক তাকালো সে। অন্যদিকে সে কোনো কথা না বলাই অপর পাশ থেকে নীল ফের বলে উঠল, কি হলো, কথা বল না কেন জানেমান? তিহু বলল, হ্যাঁ বলছি তো। নীল বলল, তো বলো। তিহু বলল, আই লাভ ইউ জান। নীল বলল, আই লাভ ইউ টু জানেমান। তিহু বলল, আমার জানটা কি করে? নীল বলল, তোমার জানটা এখন তোমার সাথে কথা বলে। তিহু বলল, মিস ইউ জান। নীল বলল, মিস ইউ টু জান। তিহুর এবার নিজের উপরে নিজের রাগ হতে শুরু হলো। তার মানে আশা আর হৃদয় ঠিকই কথা বলেছিল। নেতাদের ক্যারেক্টার সত্যি সত্যি ঢিলা থাকে। সে মনে মনে বলল, মিস ধরে করাচ্ছি, খালি সামনে আয়। নীল বলল, কি ব্যাপার লাভ ক্যান্ডি, কথা বেরোচ্ছে না? তিহু বলল, আপনি কি আমাকে চিনেন? নীল বলল, চিনি তো। তুমি আমার জানে মা। তিহু বলল, অসভ্য ফাজেল প্যারা, বাড়ি বউ রেখা তুই অন্য মেয়েগুলোকে ইটিস পিটিস করিস? নীল বলল, নিজের বউর সাথেই তো ইটিস পিটিস করি। তিহু অবাক কণ্ঠে বলল, মানে? নীল খানিক হেসে বলল, তোমার ডান দিকে তাকাও, দেখো দুটো ছেলে বসে আছে। তিহু এক ঝলক ডানের দিকে তাকালো। সত্যি সত্যিই দুটো যুবক বসে আছে। সে মৃদু কণ্ঠে বলল, আছে। নীল বলল, এবার বাঁ দিকে তাকাও। তিহু তাকিয়ে দেখলো বাঁ দিকে সেরকম দুটো যুবক ভঙ্গিমায় বসে আছে। তিহু ভ্রু কুচকে বলল, আছেই তো, কিন্তু তাতে কি হয়েছে? নীল বলল, ওরা দুজনই আমার লোক, যারা সার্বক্ষণিক তোমার দিকে নজরদারি করছে। ইনফ্যাক্ট ওদের হাতে দেখো একটা ফোন আছে, যাতে ভিডিও অন করা। তো আশা করি সবটা বুঝতে পেরেছ। তিহু আবার বুঝলো এতক্ষণ নীল তাকে চিনেই কথা বলছিল। এদিকে ফোনে স্পিকার অন করা থাকায় ঋতু, নিদ্রা, আশা আর মাহাও সেই কথাগুলো শুনলো। সবাই আজব বনে গেল নীলের এমন কাণ্ডে। হতভম্ব তিহু নিশ্চুপ রইল। নীল ফের বলল, খান সাহেবা, একদম ভেবো না আমি আশেপাশে না থাকলে তুমি আমার দৃষ্টিসীমার আড়ালে চলে যাচ্ছ। মাইন্ড ইট নুরাইন হক, নাও ইউ আর মাই ওয়াইফ মিসেস নুরাইন ওয়াহাজ। তাই তোমার প্রত্যেকটা নিঃশ্বাস প্রশ্বাসের মধ্যে গঞ্জানো আমার অজ্ঞাত নয়। হিমশীতল তিহু এতক্ষণে ছোট্ট একটা নিঃশ্বাস ছাড়ল। অপর পাশ থেকে নীল বলল, তো সাহেবা, এবার আর বাদামো না করে দয়া করে বাইরে আসুন, আমি ওয়েটিং। তিহু একজন বাইরে তাকিয়ে নীলের গাড়ি দেখে আনমনে মুচকে হাসলো। অতঃপর বন্ধুমহলকে বিদায় জানিয়ে এগিয়ে চলল কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে। নীলের গাড়ির সামনে এসে থামলো তিহু। কিছুক্ষণ আগে নিজের দুষ্টামের কথা চিন্তা করে হঠাৎ লাজুক হাসলো সে। গাড়ির দরজা খুলে নীলের পাশের সিটটাই বসে এক ঝলক নীলের দিকে তাকালো সে। সম্পূর্ণ ফর্মাল গেট আপ পেয়ে বসে আছে নীল। দেখেই বোঝা যাচ্ছে অফিস থেকে বের হয়ে এখানে এসেছে সে। কালো রোদ চশমার আড়ালে আবৃত তার নীল আঁখি জোড়া। তিহু কিছুটা বোকা হেসে বলল, আপনি বুঝে গিয়েছিলেন না ওটা আমি?
নীল সে কথা জবাব না দিয়ে বরং বলল, সিট বেল্ট লাগাও। নীলের কথাটা বুঝতে তিহুর কয়েক সেকেন্ড সময় লাগলো। অতঃপর পাশ থেকে সিট বেল্টটি খুঁজতে গিয়ে সেটা না পেয়ে বিরক্ত মুখে পাশ ঘুরতে নীল কিছুটা গম্ভীর কণ্ঠে বলল, সামান্য সিট বেল্টও খুঁজে পাও না? তিহু বলল, সামান্য মানে? আই এম ড্যাম শিওর আপনি নিজেও খুঁজতে পাবেন না, কেননা এখানে সিট বেল্ট নেই। নীল তিহুর সম্মুখে চেয়ে বলল, আমি যদি পাই তো? তিহু বলল, পাবেন না। নীল বলল, চ্যালেঞ্জ করছো? তিহু বলল, যা মনে কর। নীল এবার বাঁকা হেসে তিউর দিকে এগিয়ে এলো। বেল্টটা খোঁজার পায়েসে সামান্য ঝুঁকে তীক্ষ্ণ নয়নজোড়া স্থির করলো। এদিকে নীল বেল্ট খোঁজার দরুন বেশ কাছাকাছি চলে এসেছে তিহু। তার শরীর থেকে বেশি আসা করা পারফিউমের সুবাস তিহুর নাকে এসে বাড়ি দিচ্ছে। এক অজানা শিহরণে কম্পিত হচ্ছে তার তরু কায়া। ভয়, লজ্জা আর মিশেলে তিহুর ফর্সা মুখশ্রী রক্তিম বর্ণ ধারণ করছে। নীল সিট বেল্টটা খুঁজে পেয়েই সম্মুখে তুলে একবার তিহুর পানি চাইল। মূল উদ্দেশ্য ছিল তাকে কিছু বলা, কয়েকটা কথা শোনানো, অথবা তার জেদের বিরুদ্ধে কাজে সক্ষম হওয়া দরুন কিছু বলে তার জেদে ভাগ্যন ঘটল। তবে মুখ তুলে তিহুর এমন লজ্জা মাখা রক্তিম মুখশ্রী দেখে নীল নিজেই থবনে গেল। হুট করে মেয়েটাকে অন্যরকম লাগলো তার দৃষ্টিতে। জিদ্দি আর তেজি মেয়েটাকে কেন যেন অন্যরকম লাগতে শুরু করলো। তার মুখশ্রীতে বিদ্যমান সমগ্র লাজুকতা নীলের হৃদয়ে তোলা দিল। সে যতটা না সুন্দরী তার 10 গুণ হয়ে আজ ধরা দিচ্ছে নীলের দৃষ্টিতে। কি অদ্ভুত লাগছে মেয়েটাকে। চোখ ফেরানো বড় দায় হয়ে পড়েছে। শুকনো একটা ঢোক গেলে নিজেকে যথস্থ করলো নীল। বহু কষ্টে দৃষ্টি ফেরালো আপন রমণীর লোজুক মুখশ্রী থেকে। দৃঢ় হাতে সিট বেল্টটা পরে দিয়ে ফের দক্ষ হাতে ড্রাইভিংয়ে মনোযোগ দিল সে। এদিকে এতক্ষণ চোখ মুখ খিচে বন্ধ করা রাখার দরুন তিহু বুঝতেই পারেনি একজোড়া নীল চক্ষু কিভাবে তার আর রক্তিম মুখশ্রীতে এক নিবিষ্ট দৃষ্টিতে পক্ষীবর্জন করছিল। গাড়ি ছুটছে বেশ অনেকক্ষণ হলো। পথটা তিহুর অচেনা। অতক্ষণ তো লাগার কথা নয়। ভার্সিটি থেকে গাড়িতে খানমহল অবধি পৌঁছাতে বড় জোর 20 থেকে 25 মিনিট সময় লাগতে পারে। তবে আজকে সময়টা অর্ধ ঘন্টার খাটায় সময় এসেছে। তিহু বিরক্ত হয়ে এবার বলেই উঠল, আপনি কি এই পথ যদি শেষ না হয় গানের ভক্ত নাকি? নীল এক অন্যরকম ভঙ্গিমায় তাকালো। তিহু অন্যদিকে ফিরে মিনমিন করে বলল, গাড়ি চলছে তো চলছে, একটা গানও চালা না, কি বোরিং রে বাবা। তিহুর কথাটা যেন শুনতে পেল না। ড্রাইভিংয়ের মনোবশেষে করে সে বলল, সাউন্ড সিস্টেম তোমার সাইডে, পছন্দ অনুযায়ী মিউজিক সিলেক্ট করতে পারো। বিরক্ত তিহুর মুখে হঠাৎই উজ্জ্বল হয়ে উঠল। সামনের দিকে তাকাতেই সে দেখতে পেল ক্যাশবোর্ডের ধরে থাকা মিউজিক সিস্টেমকে। অতঃপর বহু খুঁজেও পছন্দ অনুযায়ী গান সিলেক্ট করলো। মিউজিক সিস্টেমে মৃদু মন্দ শব্দ তুলে বাজছে গানটি। ইয়া হে নেশা, ইয়া হে জহর, इस प्यार को हम क्या नाम दिए, कैसे अधूरी है कि दास्तां, आज़ाओं से अंजाम दिया। সঙ্গে সঙ্গে তীব্র বেগে ব্রেক কষল নীল। বিস্ফোরিত নয়নে তিহুর দিকে চেয়ে বলল, এই গান? তিহু কোনোরূপ ভাবান্তর না দেখে বলল, হ্যাঁ এটাই আমার ফেভারিট গান। অতঃপর নীলের পানে চেয়ে চোখ সরু করে ফের বলল, মা ছি ছি, আপনি কি আবার ওইসব? আস্তাগফিরুল্লাহ। এই জন্যই বলে নেতাদের ক্যারেক্টার খারাপ, না হলে সিম্পল একটা গানকে কেউ ওই মান্ডে নিয়ে যায়? ছি ছি। নীল এবার নিজের কপালে নিজেই চাপল, যেন মনে মনে বলল, মেয়ে তো নয়, যেন ধানি লঙ্কা, ইয়ে আল্লাহ রহম করো।